আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের যে পুনর্বিন্যাসকৃত একটা সিলেবাস দেওয়া আছে, সেখান থেকে আমরা একটা ক্লাস নিব। তো আজকের এই অনলাইন ক্লাসে বেগমগঞ্জ মডেল হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার সাইদুল স্যার আছি তোমাদের সাথে। দেখো, প্রথম অধ্যায়ের থেকে আমরা বাস্তব সংখ্যা থেকে আলোচনা করব। মূলত অমূলত এই সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, মূলত সংখ্যাটা কি? আসলে মূলত সংখ্যাটা হচ্ছে যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়, অর্থাৎ পি বাই কিউ আকারে লেখা যায়। পি বাই কিউ আকারে লেখা যায় এরকম সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলি। পি বাই কিউটা কি? দেখো, পি বাই কিউ আমরা যদি দেখি, পি বাই কিউ, পিটাও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, কিউটাও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পি বাই কিউ আকারে যদি লেখা যায়, ধরলাম 3/5, উপরেও একটা পূর্ণ সংখ্যা আছে, নিচেও একটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে এইভাবে লেখা যাবে। দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যাবে এবং নিচেরটা কিউ ইজ নট ইকুয়াল টু 0, কিউ ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত পরে একটু আলোচনা করি। অর্থাৎ উপরে যদি সামথিং থাকে, নিচে যদি 0 থাকে, সেই নিচেরটা কিন্তু 0 হতে পারবে না, তাহলে কিন্তু আবার সমস্যা আছে এবং মূলদ সংখ্যা সেটা হবে না। তাহলে মূলদ সংখ্যাটা আমরা কি পেলাম? যে সকল সংখ্যাকে বা দুটি সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়, এরকম সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। অর্থাৎ পি বাই কিউ আকারে লেখা যায় এরকম সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদটা হলো এটার বিপরীতটা। অমূলদটা হলো এটার বিপরীতটা, যেগুলোকে পূর্ণ সংখ্যার ভাগফল রূপে বা দুইটি পূর্ণ সংখ্যার অমূলদ সংখ্যা, এটা পি বাই কিউ আকারে লেখা যায় না। অর্থাৎ পূর্ণ সংখ্যার ভাগফল রূপে যেটা সংখ্যাকে প্রকাশ করা যায়, সেগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তারপরে এগুলো কি কি? যেমন 3/1, এটা কিন্তু ইকুয়াল টু 3, এটা কিন্তু মূলদ। তারপর 11/2, কত আছে? 5.5, ভাগ করে নিঃশেষে বিভাজ্য হলো, এগুলা কিন্তু মূলদ সংখ্যা। তাহলে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও প্রকাশ করা যায়। মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায়। সহমৌলিকটা কি? যে দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক হবে, তাদের মধ্যে কিন্তু কোনো সাধারণ উৎপাদক এক ছাড়া আর কোনো কিছুই থাকবে না। অর্থাৎ দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি এক থাকে, তাদের মধ্যে কোনো উৎপাদক আসলে নেই, কোনো গসাগু নেই। কিন্তু নাই মানে কি? এক আছে। নাই মানে এক আছে, সুতরাং তারা পরস্পর সহমৌলিক। আর অমূলদ সংখ্যাটাকে যেটা বলছিলাম, যে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায় না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে যেখানে কিউ পরস্পর সহমৌলিক হবে এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0 হবে। পূর্ণ বর্গ নয়, এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে বা ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। তাহলে কি? পূর্ণ বর্গ নয়, পূর্ণ বর্গ নয়, এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল বা ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। যেমন √3, √2 যদি আমরা বলি, √2 ইকুয়াল টু কি? 1.414, তারপরে আরো আছে 42 মানে আরো আসতে থাকবে, এরপর নিঃশেষে বিভাজ্য হবে না, সেগুলা কিন্তু অমূলদ সংখ্যা। আচ্ছা, গেল মূলদ অমূলদ। এইবার আমরা প্রমাণ করব, দেখাবো যে √3 একটি অমূলদ সংখ্যা। এটা প্রমাণ করো √3 একটি অমূলদ সংখ্যা।
তাহলে সবাই লক্ষ্য করো, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 less than 3 less than 4, অর্থাৎ যেটাকে আমরা একটি অমূলক সংখ্যা দেখাবো সেটা থাকবে মাঝখানে, তার বাম পাশে বর্গমূল করা যায় তার চেয়ে ছোট সংখ্যা, এবং এইটারই ডান পাশে থাকবে এর চেয়ে বড় একটা সংখ্যা নেব যেটাকে বর্গমূল করা যায়। যেমন 3 এর চেয়ে ছোট বর্গমূল করা যায় 1 কে করা যায়, 3 এর চেয়ে বড় বর্গমূল করা যায় এরকম হচ্ছে 4। তাহলে এখানে যদি আমরা 5 কে দেখাইতাম একটি অমূলক সংখ্যা, তাহলে আমরা কি লিখতাম? দেখো খেয়াল করো, এখানে লিখতাম 5, আর এদিকে কি লিখতাম? 4 লিখতে পারতাম, এটাকে বর্গমূল করা যায়। আর 5 এর ডানে যেটা লিখতাম সেটাকে আমরা 9 লিখতাম, 9 কে বর্গমূল করা যায় 3 × 9, তাই লিখতাম আমরা লিখতে পারি এদিকে 4 less than 5 less than 9, এভাবে লিখতাম আমরা। বা এটাকে আমরা প্রত্যেকটার উপর এখন রুট করে দেই, root 1 less than root 3 less than root 4। আমরা কি করলাম? সবাইকে রুট করে দিলাম। আচ্ছা, রুট করে দেওয়াতে যে জিনিসটা হলো সেটা আমরা কি রুট করে দেওয়ার পর যেটা হলো সেটা হলো 1 কে রুট করলে 1ই থাকবে, less than root 3 এটাকে বর্গমূল করা গেল না, less than 4 কে করলে এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এখানে আমরা যে জিনিসটা লিখবো, এখানে এটা আমাদের লিখতে হবে, এখানে √3 1 অপেক্ষা বড়। কারণটা কি? √3 এর মানটা হলো 1.732, তাহলে নিশ্চয়ই এটা 1 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট। 2 তো একটা পূর্ণ সংখ্যা, আর 1.732 এটা হলো একটা ভগ্নাংশ। তাহলে √3টা 1 এর চেয়ে বড় কিন্তু 2 এর চেয়ে ছোট, এই কথা আমাদের লিখতে হবে। এখানে √3 2 অপেক্ষা বড়, এখানে √3 2 অপেক্ষা বড় কিন্তু 1 অপেক্ষা বড় কিন্তু √3 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। এই কথাটা আমাদের লিখতে হবে। এবং আরো যে জিনিসটা বলা দরকার সেটা হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যার মধ্যে অবশ্যই একটি পূর্ণ সংখ্যা থাকতে পারে। এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, দুইটি পূর্ণ সংখ্যার মাঝখানে কখনো একটা পূর্ণ সংখ্যা থাকতে পারে না। আচ্ছা, √3 পূর্ণ সংখ্যা নয়, √3 একটি বাস্তব সংখ্যা। √3 পূর্ণ সংখ্যা নয়, √3 একটি বাস্তব সংখ্যা। ওকে, আচ্ছা ধরি আমরা, এবার ধরে নিব আমরা, ধরলাম √3টাকে p/q আকারে লেখা যায়, সেই হিসাবে আমরা যদি ধরে নেই কি দাঁড়ায় দেখি। ধরি, লিখো সবাই, p/q ব্র্যাকেটে আমাদের সাইড নোটটা লাগবে, যেখানে p ও q পরস্পর সহমৌলিক এবং q is not equal to 0। q এর মানটা 0 হতে পারবে না, তাহলে সামথিং বাই 0 হয়ে গেলে সেখানে কিন্তু শূন্য আসবে না। q is not equal to 0। এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, 3 equal to p² by q², এটা আমরা বর্গ করে পেলাম।
বা 3q ইকুয়াল টু p স্কয়ার বাই q। এখানে q দ্বারা গুণ করে এই লাইনটা আমরা পেয়েছি। এখানে q দ্বারা গুণ করলে 3q, এখানে q দ্বারা গুণ করলে একটা q লয়ে কাটা যাবে, একটা q থাকবে। q দ্বারা গুণ করে এখানে 3q একটি পূর্ণ সংখ্যা, এখানে 3qটা কি? 3q একটি পূর্ণ সংখ্যা, এখানে 3q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার বাই q একটি ভগ্নাংশ। যা শর্ত বিরোধী। শর্ত বিরোধিতা কেন? একদিকে পূর্ণ সংখ্যার সমান কখনো একটা ভগ্নাংশ হয় না, একটা পূর্ণ সংখ্যার সমান কখনো একটা ভগ্নাংশ হয় না। কাজেই √3 কি পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার বাই কিউটা একটা ভগ্নাংশ, যে দুটো সমান হইতে পারে না। কাজেই √3টা মূলত হলো না, এটা একটা অমূলত সংখ্যা হলো। আমরা লিখবো কাজেই এটা সমান হতে পারে না, আমরা লিখবো কাজেই 3q নট ইকুয়াল টু p স্কয়ার বাই q। অতএব √3 একটি অমূলত সংখ্যা। আমরা ধরে নিচ্ছিলাম √3টাকে p বাই q আকারে যদি লেখা যাইতো তাহলে কি ঘটনাটা ঘটতো? √3টাকে p বাই q আকারে লিখে দেখলাম একদিকে আমাদের পূর্ণ সংখ্যা আসে, আরেক দিকে আসে ভগ্নাংশ। সুতরাং √3টাকে p বাই q আকারে লেখা গেল না। যদি লেখা যেত তাহলে এটা হয়ে যেত মূলত সংখ্যা, যেহেতু লেখা গেল না সুতরাং এটা অমূলত সংখ্যা। আর যেটা বলছিলাম যে যেখানে q ইজ নট ইকুয়াল টু 0, এটা নিয়ে একটু আলোচনা করি। যেমন √3p বাই q আকারে যদি লেখা যায় তো q ইজ নট ইকুয়াল টু 0 আমরা লিখেছিলাম। যদি হতো তাহলে কি হতো? আমরা যদি সবাই খেয়াল করো, এটা কিন্তু প্রমাণিত আমাদের হয়ে গেল। আমরা কেন এরকম করে লিখতে পারি না? যেমন দেখো 20/4, এটাকে যদি আমরা ভাগ করি, 20কে 4 দ্বারা ভাগ করলে 5 আসে, বা 20 ইকুয়াল টু 20, মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো। অর্থাৎ আর যদি গুণ করি এটার নিচে কিন্তু মানে 1 আছে, তাহলে 20 আর এদিকে 4 5 20, বাম পক্ষ সমান ডান পক্ষ হলো। এরকম করে যদি আমরা নেই 48, যদি নেই 48 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 4 12 48, অর্থাৎ এই পাশের রেজাল্টটা আমরা এই পাশে লিখি, সেই ক্ষেত্রে দেখা যায় কত আসে? 48 ইকুয়াল টু 48, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। এখন এরকম যদি লিখি 0/15, উপরে 0 আছে, নিচে 15 লিখবো। আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ যদি সমান বানাতে চাই তাহলে দেখি এখানে যদি আমরা ইকুয়াল টু 0 নেই, এই 0টা কিন্তু উপরে আছে, তাহলে এই পক্ষ গুণ করলে আসলে আমাদের 0, কোনো কিছুরে 0 দিয়ে গুণ করলেও তো 0ই হবে, 0 ইকুয়াল টু 0 আসলো। আচ্ছা, এখন উপরে যদি আমাদের কোনো সংখ্যা থাকে, নিচে যদি 0 থাকে, তাহলে আমরা কি করব? এখানেও কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ বানাতে হবে। এখন এই দিকে কি বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে? প্রথমে আমরা 0 বসিয়ে দেখি, তাহলে এটার নিচে 1 আছে, 1 দিয়ে 5 যদি গুণ করি তাহলে 5 ইকুয়াল টু এদিকে 0 0 গুণ করলে 0, তাহলে একদিকে আসলো 5 আর ওদিকে আসলো 0, এটা কি সমান হলো? হলো না। অথবা আমরা যদি 5/0 ইকুয়াল টু এদিকে 5 নিতাম তাহলে কি আসতো? এটার নিচে তো মানে 1 আছে, তাহলে 5 কে 5 আর 0 রে কোনো কিছু গুণ করলে 0 হয়, আবারও দেখা যায় যে 5 ইকুয়াল টু 0 হয়। তাহলে একদিকে 5 ইকুয়াল টু 0, 5 কি কখনো 0 সমান হয় না। এইজন্যই লেখা যায় না যে 0/something ইকুয়াল টু 0 লেখা যায়, কিন্তু something/0 0 লেখা যায় না। তাহলে দেখা যায় যে 0/something, সেটা যাই হোক না কেন, ইকুয়াল টু 0 হবে, কিন্তু
সামথিং বাই জিরো যদি হয় এটা হয়ে যায় অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে আনডিফাইন্ড। এই জন্যই আমরা বলছিলাম যে রুট পি বাই কিউ আকারে লেখা যাবে, যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ নিচেরটা শূন্য হতে পারবে না। নিচেরটা শূন্য হলে এই যে সামথিং বাই জিরো হয়, নিচেরটা যদি জিরো হইতো, কিউর মান জিরো হলে তো জিরো, তাহলে সামথিং বাই জিরো ইকুয়াল টু তো আমরা এদিকে জিরো লিখতে পারবো না, সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই জন্যই এটা এইভাবে লেখা যাচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা বাড়ির জন্য চেষ্টা করবে, সেটা হচ্ছে √5 এবং √7 এই দুইটা সংখ্যা নিয়ে যাও। √5 কে প্রমাণ করো যে একটা অমূলদ সংখ্যা এবং √7 একটি অমূলদ সংখ্যা। এই দুইটা তোমরা আগামী ক্লাসে লিখে নিয়ে এসে আমাকে দেখাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।